মিস মেবি সবার রোজা একটু বেশি ধরছে, এরা ঘুমাচ্ছে, কাউকে পাচ্ছি না। আচ্ছা, গত ক্লাসে আমরা আদর্শ ব্যবস্থাপকের গুণাবলীগুলো সম্পর্কে পড়ছিলাম। সবকটাই তো পড়া হয়েছে ফারজানা, গুণাবলী? জি মিস। কোনটাতে কোনো প্রশ্ন আছে বা সমস্যা আছে? না আচ্ছা মিস, 10 নম্বরটা আরেকবার একটু ব্যাখ্যা করে দিবেন। আচ্ছা, সংযত ব্যক্তিত্ব, তাই তো? প্রেজেন্ট পার্সোনালিটি কি বলছে এখানে, তুমি একটু পড়ো তো। চিন্তা, কথা, কাজ ও আচরণে কোনো ব্যক্তি ভদ্র, মার্জিত, বিনিময়ে দীর্ঘ ও আত্মসম্মান বোধ সম্পন্ন হলে যে অন্যের নিকট ব্যক্তি যে আকর্ষণ রূপে বহিঃপ্রকাশ ঘটে তাকে তাকে ব্যক্তিত্ব বলে। বিচিত্র মনের কর্মী ও বিচিত্র পরিবেশের মধ্যেও সব দিক বজায় রেখে চলতে হলে ব্যবস্থাপককে অবশ্যই আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হওয়া প্রয়োজন পড়ে, যা অন্যদের নিকট ব্যবস্থাপকের আকর্ষণ করে। প্লিজ উপসংখ্যা পড়া হয়নি মনে হয়। না, উপসংহার পড়ার দরকার নেই। এই যে তুমি যে পড়লা রিডিং, তোমার আসলে কি মনে হলো, কি বুঝলাম, কি বলছে আসলে? মিস নিজের মনোভাব। নিজের মনোভাব মানে মিস নিজের সব পরিবেশের সাথে মানায় ওঠা। দেখো, তুমি একজন ব্যক্তি হিসেবে কিন্তু তুমি তোমার সারাউন্ডিংস মানে যাদের আশেপাশে থাকো তাদের সাথে কি করতে হয়, তোমাকে কথা বলতে হয় তাদের। হ্যাঁ, বলে যাও। মিস মিস মানিয়ে চলতে হয় ওদের সাথে, ওদের মানে ওরা যেরকম মনোভাব সেভাবে আমাকে চলতে হয়। হ্যাঁ, সবার সাথে কাজ করতে হয়, যে যা চাচ্ছে তাকে সেভাবেই সার্ভ করতে হয়, তাই না? মানে মেইন কথা জি হলো ম্যাম। তোমার নিজের সার্ভাইভ করার জন্য, এবং অবশ্যই শুধু সার্ভাইভাল না, তুমি যেন ভালো থাকো, ঠিক আছে? তুমি যেইখানে থাকো, যে পরিস্থিতিতে থাকো, সেই পরিস্থিতিতে যেন ভালো থাকো, তোমার যেন সবকিছুতে গ্রো হয়, মেন্টাল এবং ফিজিক্যাল সবকিছুতে গ্রো হয়, সেই রকম একটা পরিস্থিতি হোল্ড করার জন্য, ঠিক আছে, সিচুয়েশন থাকার জন্য তোমার কি করতে হয়? তোমার কি মানে তুমি যেভাবে ইচ্ছা, যখন যার সাথে যেভাবে ইচ্ছা সেভাবে কি নো ট্রিট করতে ম্যাম। পারবা? নো ম্যাম। পারবা না। তোমাকে কি করতে হবে, যখনই যার সাথে কথা বলতেছো বা কোনো কাজ করতেছো বা কোনো আচরণ করতেছো, ঠিক আছে, তখন এমন ভাবেই করতে হবে যেন তোমার তোমার কথা, আচরণ, কাজ, চিন্তা সবকিছুই যেন তার মনে হয় ভালো যে লাগে। না, সে ভদ্র, মানে ভালো লাগবে কখন, যখন কেউ দেখে যে না, সে ভদ্র, ভালো, দৃঢ় এবং আত্মসম্মান বোধ সম্পন্ন, ঠিক আছে? মানে যার মধ্যে যে ভদ্র না, ঠিক আছে, নিজেকে জি নিজেও মিস। সম্মান করতে পারে না এবং সামনে মানুষটাকেও সম্মান করতে পারছে না, হ্যাঁ, জি ম্যাম। আচরণও এলোমেলো, তো ওই রকম মানুষের প্রতি তো মানুষের ভালো লাগা তেমন একটা কাজ করে না, কাজ করে? নো ম্যাম। নো ম্যাম। কাজ করে না। আর যে মানুষটার মনে করো যে আচার আচরণ, কথাবার্তা, কাজের ধরন সবকিছুর মধ্যে তুমি তাকে ভদ্র পাবা, মার্জিত পাবা, বিনয়ী পাবা, মানে অন্য নিজে যেমন কাজটা করে ঠিক তেমনই মানুষকেও হেল্প করে, ঠিক আছে? জি এবং ম্যাম। অবশ্যই তার মধ্যে কনফিডেন্স যেমন থাকবে তেমন নিজেকে নিজে সম্মান করতে পারবে। যখন একটা মানুষ নিজেকে নিজে সম্মান করতে পারে তখন কিন্তু সে তার আশেপাশে সবাইকেই সম্মান করতে পারে, ঠিক আছে? তো এইরকম মানুষের আশেপাশে সাথে কাজ করতে কি তোমার ভালো লাগবে না? একটা তার জি ম্যাম। ব্যক্তিত্বটা তোমাকে কি আকর্ষণ করবে না? ভালো জি লাগা মিস। কাজ করবে, আকর্ষণ কাজ করবে। তো দেখো, একজন ম্যানেজার যখন ম্যানেজার বা ব্যবস্থাপক যাই বলি, তিনি যখন একটা প্রতিষ্ঠানে কাজ করে, প্রতিষ্ঠানে আছেন, ঠিক আছে, তিনি কিন্তু অনেকগুলো মানুষকে নিয়ে কাজ করেন, তাই তো? এখন তার যখন অনেকগুলো মানুষকে নিয়ে কাজ করতে হয় তখন তাকে অবশ্যই এটা অ্যাসিওর করতে হবে তার পার্সোনালিটিটা, মানে পার্সোনালিটি বলতে সে আসলে নিজেকে নিজে কেমন মনে করে, মানুষ হিসেবে সে কেমন এবং মানুষের অন্যদের সাথে সে কেমন, ঠিক আছে? পার্সন হিসেবে সে কোন ধরনের ট্রেট বা অ্যাটিটিউড গুলো শো করতেছে, বুঝতেছি কোন ধরনের বৈশিষ্ট্যগুলো শো জি করতেছে। ম্যাম বুঝছি। হ্যাঁ, তো এটাই তো সংযত ব্যক্তিত্ব বলতে এগুলোকে বুঝাইছে। তো এটা কি জি একজন মিস বুঝছি। আদর্শ ব্যবস্থাপকের কি প্রয়োজন আছে না? জি মিস সবারই প্রয়োজন আছে। সবারই অবশ্যই প্রয়োজন আছে,
ঠিক আছে? কিন্তু যখন তুমি জি ম্যাম। একটা প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কাজ হ্যাঁ, করবে তখন যদি ব্যবস্থাপকের হ্যাঁ থেকেও তখন যদি প্রয়োজন আছে। তোমার ব্যক্তিত্বের নিয়ে যদি কেউ যদি ঝামেলা করে যে বা তোমার সাথে কেউ যদি মিশতে না চায় বা তুমি যদি মানুষের সাথে ঠিকঠাক মতো ডিল করতে না পারো, মিশতে না পারো, কমিউনিকেট করতে না পারো, ঠিক আছে, তাইলে কিন্তু তুমিও বিপদে পড়বা, তোমার সাথে যারা কাজ করবে তারাও বিপদে পড়বে, তাই না? জি ম্যাম। জি হ্যাঁ, মিস। সেটাই। তো কি করতে হবে, আমাদের সংযত ব্যক্তিত্ব আসতে হবে। এমন না যে খুব সারাক্ষণ খুব হাইপ থাকে, ঠিক আছে, উৎসাহী চিল্লাচিল্লির মধ্যে থেকে খুব অতি উৎসাহী সেরকমও না, আবার একদম যে ঘুমন্ত, চলাফেরা করে না, মানে মানে খুবই স্লথ টাইপের, ঠিক আছে, ওই রকমও হওয়া যাবে না। জি জি একটু ম্যাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, বুঝছি ম্যাম। ওয়ালাইকুম সালাম। সোহাগী, এত লেট কেন? সরি ম্যাম, মানে আজকে একটু কাজ করতেছিলাম তো। তারপরে আজকে আমাদের যা পড়া সেটা হলো আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা, সেটাতে আমরা চলে যাই। জি মিস। এখানে আমরা 3টা ভূমিকা বা রোল প্লে বলতে যা বুঝি, মানে যেই ধরনের ভূমিকা পালন করে থাকে একজন ব্যবস্থাপক তার প্রতিষ্ঠানে, সেগুলো দেখতে কি মিস বলছে। আমি বলবো। তোমাকে আমি পয়েন্ট, হ্যাঁ তুমি পড়ো, ইন্ট্রোডাক্টরিটা পড়ো। ওকে মিস। যে আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা, আহ, যে কোনো প্রতিষ্ঠানে ব্যবস্থাপকের ভূমিকা গুরুত্বপূর্ণ। ও ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানে নিয়োজিত সকল জনশক্তি ও উপায় উপকরণের লক্ষ্য পানে পরিচালিত করেন, হ্যাঁ, বা নেতৃত্ব দেন। তাদের সার্বক্ষণিক তৎপরতা বা ভূমিকা প্রতিষ্ঠানে সবসময় গতিশীল রাখে। পরিকল্পনা তৈরি ও তা বাস্তবায়নের জন্য সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, পেশনা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যে ব্যবস্থাপকগণ সব সময় যে ব্যাপৃত থাকেন। সীমিত সময়, শক্তি ও অর্থ ব্যয়ে প্রতিষ্ঠানে নিয়োজিত মানবিক ও বস্তুগত উপকরণদের কাজে লাগানোর জন্য একজন ব্যবস্থাপক সার্বক্ষণিক চেষ্টা চালান। তাই একজন আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা বা যে প্রাত্যহিক কাজ প্রতিষ্ঠানে কি হওয়া উচিত এ নিয়ে বিভিন্ন মনীষী গবেষণা চালিয়েছেন। এতে একজন ব্যবস্থাপকের প্রতিদিন 3 ধরনের ভূমিকা মুখ্য বিবেচনা রয়েছে, নিম্নে তা তুলে ধরা হলো। আচ্ছা, জি ম্যাম। এখানে আমরা ইন্ট্রোডাক্টরি কথাবার্তা থেকে দেখলাম যে একজন ব্যবস্থাপক আসলে প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন অনেক ধরনের কাজ করেন এবং সেগুলো বেশিরভাগই মনে করো যে আমাদের ব্যবস্থাপনার যে মূল যে কাজটা, 7টা কাজের মধ্যে যে কাজগুলো করে সেগুলো সবকটার সাথে জড়িত হতে পারে। আর এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ, কারণ এগুলো ঠিকঠাক মতো করতে না পারলে তার পারফরমেন্স ঠিক থাকবে না এবং প্রতিষ্ঠানের পারফরমেন্সও ঠিক থাকবে না, ঠিক আছে। তো এই যে এতগুলো কাজ, সে যে এই যে কাজ সেগুলো ছিল ব্যবস্থাপনার কাজ, বাট সেই ব্যবস্থাপনার কাজগুলোকে সম্পূর্ণ মিস, করার জন্য, হ্যাঁ, ব্যাপিত মানে কি? ব্যাপিত ব্যাপৃত থাকে মানে এটা কি? নিমজ্জিত থাকে, মানে সবসময় ব্যস্ত থাকে ওটার মধ্যে, ঠিক আছে। ও আচ্ছা। ব্যাপৃত বলতে ওটা মনে করো যে সবসময় ডুবে থাকে বলে না, ওটাই বোঝাচ্ছে। জি ম্যাম। তো এই যে ব্যবস্থাপনার যে কাজগুলো, 7টা কাজ, সেই 7টা কাজ তো ব্যবস্থাপনার কাজ, কিন্তু ওই কাজগুলোকে সম্পূর্ণ করার জন্য একজন ব্যবস্থাপক যেই ধরনের ভূমিকা পালন করে থাকেন, ঠিক আছে, সে যা করে থাকেন বা যেভাবে যা করে থাকেন সেটাই হলো এখানে প্রভাব। প্রথমটা আন্তঃব্যক্তিক ভূমিকা, ইন্টারপার্সোনাল রোল। দেখো কি বলছে, ম্যাম সরি আজকে একটু লেট হয়ে গেছে। হ্যাঁ বুঝতে পারছি লেট হয়ে গেছে, ঠিক আছে। আন্তঃব্যক্তিক ভূমিকা বলতে মানে আন্তঃব্যক্তিক, মানে তুমি একজন ব্যক্তি হিসেবে অন্য ব্যক্তির সাথে, ইন্টারপার্সোনাল, একজন ব্যক্তি অন্য আরেকজন ব্যক্তির সাথে যেইভাবে ডিল করে, বুঝতে পারছো কি বোঝাচ্ছি ইন্টারপার্সোনাল বলতে? তুমি একজন মানুষ আরো অন্যান্য মানুষের সাথে যেভাবে, মানে তাদের মধ্যে যেভাবে রোলগুলো প্লে করে মানুষের সাথে, অন্য মানুষদের সাথে, কি বলছে আমরা দেখি এখানে, অন্যের সাথে কথা বলা ও আলাপ আলোচনা করার কাজকে একজন ব্যবস্থাপকের আন্তঃব্যক্তিক ভূমিকা বলে। মানে দেখো, ব্যবস্থাপক কি 2 ধরনের উপাদান নিয়ে কাজ করে না, একটা হলো মানবীয়, আরেকটা কি বস্তুগত। মানুষ বাদে অন্য যা আছে সবকিছু বস্তুগত, তাই না? জি ম্যাম। হুম। তো দেখো, এই যে সে মানুষ হিসেবে অন্য মানুষের সাথে যেই ধরনের
মানে যেইভাবে সে ডিল করে অন্য মানুষদের সাথে বা যেই ধরনের ভূমিকা সে পালন করে বা রোলগুলো প্লে করে, যেমন তার কি করতে হয়, অন্যদের সাথে কথা বলতে হয়, কথা বলতে হয় না, আদেশ দিতে হয়, নির্দেশ দিতে হয়, ডিরেকশন দিতে হয়, তত্ত্বাবধান করতে হয়, আলোচনা ডিসকাশনে যেতে হয়, তাই না? বুঝতে পারতেছি? আচ্ছা, তো এই যে কথা বলা, আলাপ আলোচনা করার কাজকে ব্যবস্থাপকের আন্তর্ব্যক্তিক ভূমিকা বলে। একজন ব্যবস্থাপক ঘুম থেকে ওঠার পর থেকে অফিসে যাওয়া বা ঢোকা থেকে শুরু করে বেরিয়ে আসা, এমনকি ঘুমোতে যাওয়ার পূর্ব পর্যন্ত প্রতিষ্ঠানের ভিতরে ও বাইরে বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে হয়। আচ্ছা, নির্দেশ, উপদেশ ও পরামর্শ দিতে হয়। এই যে কি নির্দেশনা হতে পারে, পেশনা হতে পারে, সমন্বয় সাধন করার জন্য তাকে কথা বলতে হয়, ঠিক আছে, সংগঠন করার জন্য তাকে কথা বলতে হয়, বিভিন্ন মানুষকে নিয়ে কাজ করতে হয়, তাদের সম্মতে নিয়ে আসতে হয়, মানে ম্যানেজার যা চাচ্ছে বা ব্যবস্থাপক যা চাচ্ছে, যা করতে চাচ্ছে, সেটা তার আন্ডারে, মানে যাদেরকে নির্দেশনা দিচ্ছেন, ঠিক আছে, তার অধস্তনদের, তারাও যেন এই কাজটা যে করা দরকার বা এই কাজটা আসলে কি কেন করতে হবে সেটা কি করতে হবে, তাদেরকে ঠিকঠাক মতো আন্ডারস্টুড করতে হবে, বুঝাইতে হবে। তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তার উপরে যারা আছেন বা যাদের থেকে তিনি নির্দেশনা পান, তাদের সাথে কি সবসময় যোগাযোগ রক্ষা করতে হবে, তাদের পরামর্শ গ্রহণ করতে হয়, তারা যে পরামর্শ দিচ্ছেন বা যা করতে বলছেন, যেভাবে করতে বলছেন, হ্যাঁ, সেটাও কি করতে হয়, তার ওটা বুঝতে হয়। মাঝে মধ্যে অধস্তনদের নিয়ে সভা করতে হয়। আচ্ছা, আমরা তো দেখি যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে, মানে কর্পোরেট গুলোতে বা কোম্পানি প্রতিষ্ঠানগুলো সম্পর্কে যখনই অ্যাড দেখি বা কোনো মুভি দেখি, তখনই দেখি না যে সারাক্ষণ তারা মিটিং করতেছে বা মিটিং এ বোঝাচ্ছে যে সে অনেক বড় কর্মকর্তা। হ্যাঁ, এটা তো মনে করো যে এমনি ক্লিশে হিসেবে দেখাচ্ছে, বাট আসলেই অনেক মিটিং করতে হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের সিচুয়েশন চলে আসে বা তাদের রুটিন মিটিং থাকে। তো এই ধরনের মিটিং গুলোতে হয়তো তাদেরকে লিড করতে হয়, সভাপতিত্ব করতে হয়, অথবা তাদেরকে পার্টিসিপেট করতে হয়, প্রেজেন্টেশনে যেতে হয়। হ্যাঁ, সমস্যা নিয়ে সেই সকল মিটিং এ বা আলোচনায় কি করে, সমস্যা নিয়ে আলোচনা করতে হয়, পরামর্শ ও সমাধান দেওয়ার প্রয়োজন পড়ে। কোনো একটা সমস্যা হয়তো উদ্ভূত হয়েছে, সামনে হয়েছে, তো ওই সমস্যাগুলো কি করতে হয়, কিভাবে সমাধান করতে হবে, সমস্যাটা আসলে কি, পরামর্শ দিতে হয়, কে কি করবে, সেসব কিছু নিয়ে আলোচনা করতে হয়। তারপর কি করতে হয়, বাইরের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের কথা শুনতে হয়। আচ্ছা, প্রতিষ্ঠানের বাইরে যারা আছেন কিন্তু প্রতিষ্ঠানের সাথে জড়িত, প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন পক্ষ আছে না, যেমন কাস্টমাররা আছে, তারপর হলো দেখা যায় যে অন্যান্য যে তুমি সাপ্লাই চেন বা লজিস্টিক সাপোর্ট যাদের থেকে নাও, কাঁচামাল সরবরাহকারী বা অন্যান্য যে উপাদানগুলো যারা তোমাকে সরবরাহ করে, তাদের সাথে মিটিং করতে হয়। হ্যাঁ, প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে হয়। এর সবই একজন দক্ষ ব্যবস্থাপকের আন্তর্ব্যক্তিক ভূমিকা হিসেবে গণ্য। তো বুঝতে পারছি নীরা, জান্নাত, সোহাগী এবং ফারজানা, তিনজনে বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, কোনো প্রশ্ন আছে? ম্যাম, এরূপ ম্যাম ভূমিকা এটা বুঝছি। আচ্ছা, এরূপ ভূমিকা ব্যবস্থাপকের মানবীয় দক্ষতা, যোগাযোগ দক্ষতা ইত্যাদির উপর নির্ভর করে। আচ্ছা দেখো, যে এই যে পার্সোনাল যে স্কিল গুলো আছে, ঠিক আছে, এই যে এইখানে কিন্তু আমরা মেইনলি দেখতেছি তুমি একজন মানুষ, ঠিক আছে, তুমি অন্যান্য মানুষদের সাথে আসলে কিভাবে ডিল করতেছো, তাই না? সেটার জন্য কি সবার আগে তোমার কি লাগবে, কমিউনিকেশন স্কিল, যোগাযোগ করার দক্ষতাটা থাকতে হবে। তুমি কি বলতে চাচ্ছ সেটা মানে একদম সুস্পষ্ট ভাবে তাদেরকে বলা, এবং অন্যরা কি বলতে চাচ্ছে সেটা জানা, মানে সেটা তুমি ঠিকঠাক মতো বুঝতে পারো, যে মেসেজটা তারা তোমাকে সেন্ড করতেছে সেটা ঠিকঠাক মতো ডিকোড করা, আর তোমার মেসেজটা তুমি তাদেরকে ঠিকঠাক মতো প্রেজেন্ট করা, তাই তো? আর এটা করতে না পারলে, যোগাযোগ দক্ষতা যদি না থাকে, তাহলে কিন্তু কখনোই তুমি তোমার কাজ ঠিক মতো করতে পারবে না। কারণ যখন তুমি অনেকগুলো মানুষকে নিয়ে মানুষের সাথে কাজ করতেছো, তখন তোমাকে এই কোয়ালিটিগুলো থাকতে হবে। তারপর একটু আগে যে ফারজানা বলছিল যে গত ক্লাসে আমরা যে আদর্শ ব্যবস্থাপকের যোগ্য মানে যে গুণাবলী, সেটাতে সংযত ব্যক্তিত্ব, তো এই যে সংযত ব্যক্তিত্বটাও কিন্তু প্রয়োজন, ঠিক আছে, তোমার এই আন্তর্ব্যক্তিক ভূমিকা পালন করার জন্য সংযত ব্যক্তিত্ব বা পার্সোনালিটি বা পার্সোনাল যে গুণাবলীগুলো আছে সেগুলোও দরকার আছে। আচ্ছা, যদি একজন ব্যবস্থাপক মানুষের সাথে কথা বলতে বিরক্ত বোধ করেন,
কারোর সাথে যোগাযোগ রক্ষায় অনীহায় ভোগেন, বিভিন্ন জনের মোবাইল নম্বর, ইমেল নম্বর সংগ্রহ, সংরক্ষণ ও যোগাযোগে নিরুৎসাহী হন, তবে তার পক্ষে এই ধরনের ভূমিকা পালন করা সম্ভব না। আচ্ছা দেখো, আন্তর্জাতিক ভূমিকা হিসেবে আমরা যা দেখলাম সেটা কিন্তু দেখছি যে কতটা সে মানুষের সাথে ওয়েল কানেক্টেড। হ্যাঁ, তো এইটা করার ক্ষেত্রে তোমার যদি ধরো তুমি এরকম একটা পজিশনে আছো কিন্তু তোমার মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না, তুমি সবসময় একা একা থাকতে চাও, মানে কারোর সাথে বক বক করতে ভালো লাগে না, কারো কথা শুনতেও ভালো লাগে না, ঠিক আছে, মানে মানুষের মাঝখানে থাকতে তোমার ভালো লাগে, তুমি কি এই ধরনের কাজ করতে পারবা? বা কারোর সাথে যোগাযোগ করা, মানে কাউকে তোমার একটা ফোন করতে হবে বা কারোর সাথে তোমাকে মানে কোনো মতে কমিউনিকেট করতে হবে, সেটা তোমার করতে ইচ্ছে করতেছে না, ঠিক আছে, ফোন করতে ইচ্ছে করতেছে বা তাকে মেলটা করতে ইচ্ছে করতেছে না, এটা হইলেও সমস্যা। তারপর মনে করো যে তোমার তো বিভিন্ন মানুষের সাথেই কাজ করতে হবে, তার প্রয়োজনে সবসময় সবাইকে ফোন করতে হবে না, বাট যাদেরকে ফোন করতে হতে পারে বা যারা প্রয়োজনীয় ইম্পর্টেন্ট পার্সন, হ্যাঁ, তাদের কি, তাদের সাথে তুমি কিভাবে কমিউনিকেট করবে, হয়তো মোবাইল নাম্বারে বা তাদের ইমেল নাম্বারটা, হ্যাঁ, বা যোগাযোগ করার যে অন্যান্য যে উপায়গুলো আছে সেগুলো কি করতে হবে, তোমাকে মেনটেন করতে হবে। বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে? নাই প্রশ্ন? আচ্ছা, তারপরে আমরা তথ্য সংশ্লিষ্ট ভূমিকা, ইনফরমেশনাল রোলে যাচ্ছি। প্রথমটা ছিল আন্তর্জাতিক ভূমিকা, এবার যাচ্ছি ইনফরমেশনাল রোল। প্রতিদিন তথ্য সংগ্রহ ও তথ্য প্রদান সংক্রান্ত ব্যবস্থাপকের কাজকে তথ্য সংশ্লিষ্ট ভূমিকা বলে। দেখো এখন কি পুরো রোলটা, এর আগে রোলটা ছিল তার যোগাযোগ করার, ঠিক আছে, যে সে মানুষ হিসেবে কিভাবে লিড করতেছে, আন্তর্জাতিক ভূমিকা হলো লিডার হিসেবে সে কিভাবে কাজ করতেছে, বা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বা একজন ফিগার হেড হিসেবে কিভাবে কাজ করতেছে, বা মনে করো যে কিভাবে সমন্বয় সে রক্ষা করতেছে বিভিন্ন পক্ষের সাথে, এরকম রোলগুলো আমরা দেখছি না। কথা বলবে যে লিডার হিসেবে বা ওই প্রতিষ্ঠানের জি একজন ম্যাম। প্রতিনিধি হিসেবে বা অন্যান্য দল বা গ্রুপগুলোর মধ্যে সমন্বয় রক্ষাকারী হিসেবে কিভাবে সে, মানে রক্ষাকারী হিসেবে সে ভূমিকা পালন করছে। বাট এখন আমরা দেখতেছি তথ্য সংশ্লিষ্ট, মানে তথ্য কিভাবে সে সংগ্রহ করবে এবং কিভাবে তথ্য প্রদান করবে। দেখো এই যে সে যেই কাজটাই করুক না কেন, এই যে আন্তর্জাতিক ভূমিকা পালন করার ক্ষেত্রে বা তার যে কাজটা, হ্যাঁ, মানে প্রতিষ্ঠানে সে যে কাজটা করতেছে বা যে পোস্টেই আছে, সে পোস্টে কাজ করার জন্য কি তার কি বিভিন্ন পক্ষ থেকে তথ্য সংগ্রহ করতে হবে না, সে যাদের নিয়ে কাজ করতেছে বা যেই বিষয় নিয়ে কাজ করতেছে বা যেই ডিপার্টমেন্টে কাজ করতেছে সেটার কি তথ্য তার কাছে লাগবে না, সেটা যদি না থাকে সে কি কোনো রকমের সিদ্ধান্ত নিতে পারবে বা কোনো কাজ করতে পারবে, কাউকে কোনো ডিরেকশন দিতে পারবে যে আসলে ঘটনা কি, সেটা সে না জেনে কি না আন্দাজে কাজ করতে পারবে? অবশ্যই না। তার প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সকল তথ্যই তার কি করতে হবে, সংগ্রহে থাকতে হবে, তাকে জানতে হবে, আপ টু ডেট থাকতে হবে। এবং একই সাথে দেখো সে কি করতেছে, সে তার তার বস, ঠিক আছে, তার ঊর্ধ্বতন, ঠিক আছে, তার ঊর্ধ্বতনদের সাথে সে যেমন কথা কাজ করতেছে, ঠিক একইভাবে তার অধস্তন যারা সাবঅর্ডিনেট তাদের সাথেও কিন্তু কাজ করতেছে। সো তাদের সাথে কাজ করার ক্ষেত্রে এক একজনকে কি এক ইনফরমেশন দিতে হবে না যে আসলে কি হচ্ছে, জি কি ম্যাম। করতে যাচ্ছি, কিভাবে করতে চাচ্ছি। আর তুমি মানে ঊর্ধ্বতনদেরকে যেভাবে তুমি ইনফরমেশন, যা ইনফরমেশন দিবা তোমার অধস্তনদের ম্যাম কি, হ্যাঁ ম্যাম এই ব্যবস্থাপকটা মধ্য পর্যায়ের না? তুমি মধ্য পর্যায়ে হইলেও তোমার যেমন তথ্য সংশ্লিষ্ট ভূমিকা থাকবে, ঠিক তেমন নিম্ন পর্যায়ে থাকলেও থাকবে এবং উচ্চ স্তরে থাকলেও হবে, ঠিক আছে। ও ম্যাম, মানে এখানে মানে ওই নির্দিষ্ট করে বলা নেই, ব্যবস্থাপক, যে কোনো ব্যবস্থাপক। হ্যাঁ হ্যাঁ, কারণ এই যে এই রোল প্লে গুলো সব তিনটে স্তরের ব্যবস্থাপকরাই করে থাকে। তুমি যখনই কোনো কাজে ব্যবস্থাপনা করতে যাবে, ঠিক আছে, তখন দেখবা যে তোমার সবকটা রোলে প্লে করতে হচ্ছে কম বেশি। আচ্ছা ম্যাম। বুঝতে পারছি? হ্যাঁ, তো দেখো তোমাকে কি করতে হবে, যেমন তোমাকে ইনফরমেশন কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, সবকিছু সম্পর্কে যেমন তোমাকে নিজেকে অ্যাওয়ার থাকতে হবে, ঠিক তেমনই ভাবে প্রয়োজনে এবং সিচুয়েশন এবং নিয়মিত কনস্ট্যান্টলি তোমার কি করতে হবে, ইনফরমেশন মানুষকে দিতে হবে। এখন এটা হলো তোমার ঠিক করতে হবে তুমি কাকে কতটুকু কখন কিভাবে জানাবা, এটা তোমাকে ঠিক করতে হবে। এটা তুমি যতটা ভালো এফিশিয়েন্টলি করতে পারবে তুমি তত ভালো ম্যানেজার। বুঝতে পারছো? কিছু দেখা যাবে যে তুমি হয়তো প্রতিষ্ঠানে এমন একটা পর্যায়ে আসো তোমার তেমন কোনো কাজ নাই, হয়তো শারীরিক কোনো কষ্ট নাই,
বাট তোমাকে কি করতে হচ্ছে, সারাক্ষণ রিপোর্ট তৈরি করতে হচ্ছে বিভিন্ন পক্ষের জন্য, বিভিন্ন গ্রুপের জন্য বা টিমের জন্য তোমাকে রিপোর্ট তৈরি করতে হচ্ছে, ঠিক আছে। তো এটা কি তোমার মেইন কাজটা কি, তথ্য প্রদান করা। তো এই যে তথ্য সংগ্রহ এবং তথ্য প্রদান করা বিভিন্ন পক্ষকে, তো এটা সংশ্লিষ্ট কাজই হলো তথ্য সংশ্লিষ্ট ভূমিকা। বর্তমান যুগকে তথ্যের যুগ বলা হয়, কারণ যার কাছে যত তথ্য থাকে ততই তিনি সমৃদ্ধ বিবেচিত হন। প্রতিষ্ঠানের সমপদে কর্মরত ব্যক্তিবর্গের মধ্যে যিনি যত তথ্য সমৃদ্ধ কার্যক্ষেত্রে তার পক্ষে ততই সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব। দেখো একই পোস্টে, ঠিক আছে, একই পোস্টে তোমরা তিনজনই কাজ করো, ফারজানাও কাজ করে, সোহাগীও কাজ করে, জান্নাতও কাজ করে। বাট এই যে প্রতিষ্ঠানটার সম্পর্কে বা প্রতিষ্ঠানের সবকিছু সম্পর্কে, পরিস্থিতি, সিচুয়েশন বা যে কাজটা করতেছে সেই কাজটার সম্পর্কে সবকিছু সম্পর্কে দেখা যাবে যে হয়তো ফারজানা অনেক বেশি জানে, হ্যাঁ, জেনুইন ভ্যালিড লিগাল লেজিটিমেট ইনফরমেশন গুলো ফারজানা জানে অন্য দুজনের থেকে, মানে জান্নাত এবং সোহাগীর থেকে বেশি ভালো ও ইনফরমেশন গুলো অ্যাক্সেস করতে পারে। তো এখন কে ভালো সিদ্ধান্ত নিতে পারবে, কখন কি করতে হবে, কিভাবে করলে আসলে কাজটা ঠিক হবে, সেটা সম্পর্কে সিদ্ধান্তটা কারটার সবচেয়ে ভালো হওয়ার কথা? ডেফিনেটলি ফারজানা। কারণ ফারজানা যখন অনেক বেশি ইনফরমেশন জানে, ঠিক আছে, রিয়েল টাইম ইনফরমেশন গুলো ও অ্যাক্সেস করতে পারতেছে, সো ওর পক্ষে কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা বেশি সম্ভব, মানে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা ওর জন্য সুবিধা হবে। সাধারণত একজন ব্যবস্থাপকের কথাই যদি ধরা যায় তবে দেখা যাবে তাকে সকালে প্রতিষ্ঠানে ঢুকে সকল কর্মী প্রতিষ্ঠানে এসেছে কিনা সেই বিষয়ে তথ্য নিতে হয়, মানে কারা কারা আসছে। হ্যাঁ, এমন না যে তোমার প্রতিষ্ঠানে সবসময় আসবে, এটা না। আমার ক্লাসে কি, তোমাদের ক্লাসে যদি 30 জন হয় 30 জনই কিন্তু আসার কথা, আমার ক্লাসে প্রেজেন্ট থাকার কথা। আর 30 জন কি আসে? অবশ্যই আসে না, কয়েকজন আসে কয়েকজন আসে না। তার মধ্যে কিছু মানুষ আছে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। আবার কিছু মানুষ আছে কখনোই আসে না। তো এটা সম্পর্কে কি থাকতে হবে, অ্যাওয়ার থাকতে হবে যে কারা আসলে কাজ করতেছে, কারা ফাঁকি দিচ্ছে, কাঁচামাল আসলো কিনা, উৎপাদন ঠিক মতো হচ্ছে কিনা, ঠিক আছে। এই যে কাঁচামাল তোমার প্রোডাকশন করতে হবে, বাট এখানে কাঁচামালটা টাইম মতো আসছে কিনা, তুমি যেটা অর্ডার দিছো কাঁচামাল আছে, উৎপাদন প্রসেসটা ঠিক মতো চলছে কিনা, সমস্যা থাকলে সমস্যার কারণ কি, কোথাও তো কখনো মানে সবসময় তুমি দেখো কোথাও না কোথাও একটা ঝামেলা হচ্ছে, এখন সেই ঝামেলাটা কেন হচ্ছে, কারণটা কি, সেটা যদি না জানো তুমি সলভ করতে পারবা, কখনোই পারবা না। মাল বিক্রি হচ্ছে কিনা, মজুদ কি রয়েছে, কতটুকু তোমার স্টোর রয়েছে, হ্যাঁ, ওয়্যার হাউসে। তারপর গ্রাহকদের প্রত্যাশা কি, যাদের জন্য তোমরা পণ্যটা উৎপাদন করতেছো তারা আসলে কি চাচ্ছে, হ্যাঁ, তারা কেমন আচরণ করছে, তুমি যে প্রোডাক্টটা তাদেরকে সার্ভ করতেছো তারা আসলে কি এটার প্রতি কি হ্যাপি, নাকি এটার প্রতি স্যাটিসফাইড না আনস্যাটিসফাইড, নাকি তারা অন্য কিছু চাচ্ছে, নাকি তোমার আগে তোমার পণ্য হয়তো ক্রয় করতো এখন তারা কি সুইচ করতেছে, তোমার কম্পিটিটরদের কাছে চলে যাচ্ছে, এটাও তোমার দেখতে হবে। প্রতিযোগীরা কি ধরনের ভূমিকা নিচ্ছে, মানে একই ধরনের পণ্য নিয়ে যারা কাজ করতেছে তারাই তো তোমার কম্পিটিটর, এখন তারা তাদের প্রোডাক্ট গুলো নিয়ে কোন ধরনের স্ট্র্যাটেজি নিচ্ছে, কোন ধরনের কৌশল নিচ্ছে, ঠিক আছে, এইসব কি ধরনের ইনফরমেশনই থাকতে হয়। কারণ এই ইনফরমেশন গুলো যদি না থাকে, তুমি যখন প্ল্যানিং করবা, ঠিক আছে, তখন কি তুমি প্ল্যানিং করতে পারবা ঠিকঠাক মতো? অবশ্যই পারবা না। কারণ তুমি যদি সঠিক সময় সঠিক ইনফরমেশন সম্পর্কে না জানো, তাহলে তুমি যে যত ভালোই প্ল্যান করো না কেন সে প্ল্যানটা প্র্যাকটিক্যাল হবে না। এরপর ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ বা মালিককে বিভিন্ন বিষয় তথ্য দিতে হয়। আচ্ছা, এর আগে কি করছিল, এর আগে যেগুলো আমরা দেখলাম সেগুলো হলো সে হলো ইনফরমেশন কালেক্ট করছে, তথ্যগুলো সংগ্রহ করছে, আর এই যে ইনফরমেশন গুলো সে কালেক্ট করছে তার কাছে আছে সেগুলো কি তার উপরে যারা আছেন, ঠিক আছে, তোমাকেও তো তুমি যেই স্তরে থাকো না কেন তোমার উপরে যদি কোনো বস থাকে তাহলে কি তোমার কি তাকে রিপোর্ট করতে হবে না যে আসলে আমি এই সোর্স থেকে এটা জানতে পারছি, এটা সিচুয়েশনটা আসলে এটা, তো আমি কি করতে চাচ্ছি এটা করতে চাচ্ছি, বা এই সিচুয়েশনে এরকম কি করা যায়, তোমাকে কি তাদেরকে ইনফর্ম করতে হবে এবং তাদের থেকেও পরামর্শ নিতে হবে। কাজ করবা তুমি, অবশ্যই তোমারই করতে হবে, বাট তাদেরকে তুমি যদি না জানো তাহলে কিন্তু তুমি কিন্তু ওই যে জোড়াময় শিকল কানেকশন ব্রেক করে ফেললাম, কানেকশন ব্রেক করা যাবে না, ঠিক আছে। যখন কোনো ঝামেলা হবে বা কিছু হবে তখন কি করবে, তোমারে ধরবে। বাইরের বিভিন্ন পক্ষ প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চায়, দেখো বিভিন্ন হয়তো দেখা যায় কেউ হয়তো কোনো সাংবাদিক আসতে পারে, বা কোনো হয়তো ম্যাগাজিন বা কোনো ডকুমেন্টারি থেকে হয়তো লোক আসতে পারে, অথবা তোমার কাস্টমাররাই,
হয়তো তোমার প্রতিষ্ঠানটার সম্পর্কে জানতে চাচ্ছে, বা সরকারের বিভিন্ন পক্ষ থেকে হয়তো ট্যাক্স সম্পর্কে বা অন্য কোনো ব্যাপার, যে তোমার প্রতিষ্ঠানে ঠিকঠাক মতো পরিবেশ আইন রক্ষা করা হচ্ছে কিনা, শ্রমিক আইন রক্ষা করা হচ্ছে কিনা, এই সম্পর্কেও জানতে চাইতে পারে। তাদেরকেও কিন্তু প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হতে হবে। ঠিক আছে, তুমি কিন্তু কোনো পক্ষকেই বলতে পারবে না যে না আমাদের ইনফরমেশন গুলো অনেক বেশি কনফিডেন্ট, ঠিক আছে, মানে গোপনীয়, আমরা ইনফরমেশন দিব না। যখনই এরকম কোনো ভাইব তুমি দিবা বাইরের কোনো পক্ষ, তখন কিন্তু তারা ঝাঁপায় পড়বে যে তারা গোপনীয় হিসেবে কি করতেছে, নির্ঘাত কোনো হাবিজা মানে উল্টাপাল্টা কাজ করতেছে, সো সবকিছু এত হাইড করে রাখতেছে। সো যে প্রতিষ্ঠানের বাইরেও যে পক্ষরা আছে, স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ, তো তাদেরকেও কি করতে হবে, তোমার ইনফরমেশন দিতে হবে। এভাবে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রচার, ঠিক আছে, তোমার কি ইনফরমেশন গুলো ঠিকঠাক মতো সেভ করতে হবে। তুমি ইনফরমেশন পাইছো, বাট এরপর এটা ঠিকঠাক মতো সেভ করো নাই, এবং পরে ভুলে গেছো, এটা কাজে লাগাতে পারো নাই, তাও কিন্তু হবে না। তোমার সেটা ঠিকঠাক মতো সংরক্ষণ করতে হবে, এবং সেটা প্রয়োজনে যে ইনফরমেশন গুলো দরকার সেগুলো প্রচার করতে হবে। একটি ব্যবস্থাপকের প্রাত্যহিক ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা। তো আমরা কি তথ্য সংশ্লিষ্ট ভূমিকা বুঝছি? মেয়েরা, কোনো প্রশ্ন আছে? নো ম্যাম, নাই তো। একদম ক্লিয়ারলি বুঝতে পারছি নাকি মনে অনেক বেশি পেঁচানো মনে হ্যাঁ হচ্ছে? মিস, অনেক ক্লিয়ার বুঝে হয়েছে। আচ্ছা, এরপর শেষেরটা সিদ্ধান্তমূলক ভূমিকা, ডিসিশনাল রুল। আচ্ছা, এই যে সিদ্ধান্তমূলক ভূমিকা, তোমরা কিন্তু বুঝতেই পারতেছো কোন ধরনের ভূমিকা। তারে কিন্তু সারাক্ষণই দেখা যায় যে কাজ করার ক্ষেত্রে প্রতিদিনই কিছু না কিছু সিদ্ধান্ত নিতে হচ্ছে। সমস্যা মোকাবেলা হোক বা যে কোনো সিচুয়েশনে হোক, বা আমরা এই ধরনের উৎপাদনে যাব কিনা, বা এই কাজটা এখন করবো কিনা, বা এই রিপোর্টটা এখন আমি তাকে পাঠাবো কিনা, বা এই ফোন কলটা আমি এখন করবো কিনা, সিদ্ধান্ত নিতে হয় না মেয়েরা? হ্যাঁ, তো এই ধরনের কাজকেই সিদ্ধান্তমূলক ভূমিকা বলে। প্রাত্যহিক বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় নির্ধারণের কাজকেই ব্যবস্থাপকের সিদ্ধান্তমূলক ভূমিকা বলে। প্রতিদিনই বিভিন্ন ধরনের ঝামেলা, সমস্যা বলতে যে তোমাকে একদম পুরা যে প্রবলেম বা ঝামেলা আমরা বলতে যা বুঝাই তা না, মানে এখানে মেনলি বিভিন্ন সিচুয়েশনে কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে হয়। এই যে যেমন তোমাকেও, তুমি ম্যানেজার হও বা যাই হোক, তোমাকে কিন্তু সারাক্ষণই সিদ্ধান্ত নিতে হয়। এই যে আজকে সকালবেলা 10টা বাজে তোমার ক্লাস আছে, তোমাকে কিন্তু অবশ্যই সিদ্ধান্ত নিতে হচ্ছে তুমি ক্লাস করার জন্য 10টার আগে উঠবা নাকি আর একটু ঘুমাবে। যারা সিদ্ধান্ত নিচ্ছে যে না আমি ঘুমাবো, তারা কিন্তু ঘুমাচ্ছে। আর যারা সিদ্ধান্ত নিচ্ছে যে না আমি ক্লাস করবো, তারা কিন্তু ঠিকই ক্লাস করতেছে। এই যে তোমরা 3জন সিদ্ধান্ত নিছো কাজ করো, আর তোমরা কিন্তু আরো অনেক 10-12টা সিদ্ধান্ত নিতে পারো। যেমন জান্নাত কাজ করতেছিল, ও কিন্তু চিন্তা করতে থাক আজকে ক্লাস করবো না, আজকে আমি কাজটাই করি, ঠিক আছে, বাট ও কিন্তু সিদ্ধান্ত দিয়েছে। সো দেখো, একজন ব্যবস্থাপকেরও কিন্তু প্রত্যেকটা সিচুয়েশন, বিভিন্ন সিচুয়েশনে আমাদের কাছে অনেক অপশন থাকে। তো ওই অপশনগুলোর মধ্যে যেটা বেস্ট হবে, বেস্ট অপশন, সেটাই কিন্তু আমাদের চুজ করতে হবে, সেটাকেই বলে ডিসিশন মেকিং। একজন ব্যবস্থাপককে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ বা করণীয় নির্ধারণ করতে হয়, মানে কি করবে সিদ্ধান্ত দিতে হয়। তার অধস্তন যারা আছে, ঠিক আছে, তার আন্ডারে যারা কাজ করে, তাদেরকেও কিন্তু বলতে হয় যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই কাজটা করি বা এই কাজটা করা হোক। সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি দেখতে হবে, যে ডিসিশনটা আমরা নিলাম সেটা কি আসলে বাস্তবায়ন করা যাচ্ছে কিনা বা করছে কিনা। ঊর্ধ্বতন কর্তৃক সিদ্ধান্ত গ্রহণের কাজে সহায়তা করতে হয়। দেখো, তোমার যারা বস, মানে তোমার ঊর্ধ্বতন যারা, তারা সিদ্ধান্ত নিবেন, তারা বিভিন্ন ধরনের ডিসিশন নিবেন। এখন তারা কোন ধরনের ডিসিশন নিবেন সেটাতেও অবশ্যই তোমার পার্টিসিপেট করতে হবে, কারণ সিদ্ধান্ত যাই নেওয়া হোক না কেন, সেটা তো আলটিমেটলি কনজিকিউট তোমারই করতে হবে, সিদ্ধান্ত বাস্তবায়ন তোমারই করতে হবে। কোন সিদ্ধান্তটা নিলে ভালো হয়, যথোপযুক্ত হবে, সেটাতে তোমার সহযোগিতা করতে হবে, সম্পৃক্ত থাকতে হবে, অবশ্যই এটাতে তোমার পার্টিসিপেশন থাকতে হবে। যার সবকিছু ব্যবস্থাপকের প্রাত্যহিক সিদ্ধান্তমূলক ভূমিকার মধ্যে পড়ে। একজন উৎপাদন ব্যবস্থাপক সকালে অফিসে যেই শুনলেন তাদের একটি মেশিন কাজ করছে, মেরামত বিভাগকে জানিয়ে দ্রুত টেকনিশিয়ান আনতে হবে। কাঁচামাল যেটা সরবরাহ করা হয়েছে তা মানসম্মত না হয় উৎপাদনের মান খারাপ হচ্ছে, করণীয় কি তাকে সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, মেশিন নষ্ট হয়ে গেছে, তুমি কি প্রোডাকশন অফ করে বসে থাকবো? বলবো আচ্ছা ঠিক আছে, মেশিন নষ্ট হয়েছে, এটা করা যাবে। এখন তোমার কাছে দুইটা কাজ করতে হবে, হয় তোমার ডিসিশন নিতে হবে যে না তুমি চুপচাপ বসে থাকবা, অথবা তুমি কি এটা মেরামতের ব্যবস্থা নিবা। এখন মেরামত করার জন্য তুমি আসলে কাকে ফোন দিবা, কারা মেরামত করবে, কখন করবে, এই সব কিছু তোমার ডিসিশন নিতে হবে। তারপর তুমি কাঁচামাল কি করছো, অর্ডার করছো, আসছে, আসার পরে দেখছো যে যেইটা তুমি অর্ডার করছো সেটা আসে নাই, বা অন্য খারাপ মানের পণ্য মানে কাঁচামালটা আসছে,
তখন তুমি কি করবে? তখন হইতে পারে যে তুমি এমনি চুপচাপ বসে থাকতে পারো, অথবা কি করতে পারো, মামলা করে দিতে পারো, অথবা এমন ভাবে নেগোশিয়েট করতে পারো যারা এই কাঁচামালটা পাঠাইছে তারা যেন এটা ফেরত নিয়ে কি করে, ভালোটা দেয়। করণীয় কি, তাকে সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে সাধারণ ব্যবস্থাপক থেকে সিদ্ধান্ত জেনে নিতে হবে, মানে জেনারেল ম্যানেজার যিনি, জিএম, মানে একদম উপরের স্তরে। যদি বড় বড় সিদ্ধান্ত হয় তাহলে কিন্তু অবশ্যই তোমার ঊর্ধ্বতন যারা তাদের সাথেও তোমার আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে, বা তাদের মতামতটাও জানতে হবে, বা তাদের নির্দেশনা গ্রহণ করতে হবে। বিভাগীয় একজন ফোরম্যান অসদাচরণ করেছে, তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার। আচ্ছা, কেউ হয়তো ঝগড়া লাগাই দিছে কারখানার মধ্যে বা মানে তোমার অফিসে, তো তার ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে হবে, তারা আসলে কিভাবে তুমি ডিল করবা। ঊর্ধ্বতনদের দেওয়া সিদ্ধান্ত অধস্তনদের জানানো ছাড়াও প্রতিনিয়ত একজন ব্যবস্থাপককে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নমূলক নানা কাজে সম্পৃক্ত থাকতে হয়। তাই দ্রুত ও যথাযথ সিদ্ধান্ত নিতে পারার সামর্থ্য একজন ব্যবস্থাপকের অন্যতম গুণ হিসেবে বিবেচিত। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি? কারো কি কোনো প্রশ্ন আছে? মেয়েরা শুনতে সবাই একদম ক্লিয়ার বুঝছি সিদ্ধান্তমূলক কাজ কোনটা, মানে ভূমিকা কোনগুলো? আচ্ছা, তো আমরা ক্লাসটা কি শেষ করবো এখন? আমাদের টাইম যেহেতু জি, ma'am। শেষ। আচ্ছা, ঠিক আছে, তো সবাইকে